রিমা বিশ্বাসের লেখা গল্প শেষ হাসি। ইলিশটা দেখেই বোঝা যাচ্ছে খাসা হবে, যাকে বলে রূপলাবণ্যে রূপো দিয়ে মোড়া। চিকন দেহ, তীক্ষ্ণ মুখ, পেট পাতলা, তাই ডিমের সম্ভাবনা নেই। সুভাষী সর্ষে ইলিশ ভাতের কল্পনা করতে করতে সবে ইলিশের দেহ স্পর্শ করে তার সতেজতার অগ্নি পরীক্ষায় নেমেছেন কি তখনই হেঁড়ে গলায় ডাক দিল কোটপুরুত দিনু। আরে ডাক্তারের যে আজ দেখছি ইলিশ খাওয়ার দিন, হ্যাঁ? সুভাষিস বেশ বিরক্তিতেই পিছন ফিরে তাকালেন। দিনু পুরুত যদিও প্রকৃত পুরোহিত নন, কিন্তু ওনার পেশা আশপাশের লোকেদের এমন নামকরণে বাধ্য করেছে। দীনেশচন্দ্র মিত্র ওরফে দিনু পেশাই হলো গিয়ে একজন উকিল, যিনি মূলত বাড়ির অমতে যেসব ছেলেমেয়েরা বিয়ে করে তাদের রেজিস্ট্রি ম্যারেজ করান। সেই থেকে এই লোকাল নামকরণ। সুভাষিস একে বিন্দুমাত্র সহ্য করতে পারেন না। তার পেশা যেমন একটা অপছন্দের কারণ, তেমনি সুভাষিসের মতন একজন মান্যগণ্য ডাক্তারকে যখন তখন ডাক্তার বলে সম্বোধন করাও একটি কারণ। আরে পাড়ায় থাকিস বলে তেলে জলে মিশ খাবে কেন? সুভাষিসের একটা ভিজিটের জন্য রুগী তার সব কাজ ফেলে ঘন্টা দুই হাতে সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। আর ইনি হলেন গিয়ে সেই উকিল, যিনি নাকি ওঁত পেতে থাকেন কবে কোন ছোঁড়াছুড়ি হাত ধরে ফোটে আর ছোটে এর কাছে। আর ইনি যেখানে গুরুজন হিসেবে ছেলে মেয়েগুলোকে কোথায় গাইড করবে তা না করে পকেটে টাকা ভরে বিয়ে দিয়ে দেয় তাদের। ভাবা যায়? একটা কাণ্ডজ্ঞান পর্যন্ত নেই, বাড়ির লোকের ইমোশন সম্পর্কে পর্যন্ত ভাবনা নেই। এরা হলো গিয়ে সব ব্রুটাসের জাত। একদিকে দাঁত দেখিয়ে লোকজনের সঙ্গে পীড়িত করবে, আবার পিছন থেকে এদের বাড়ির ছেলে মেয়েদের গোপনে টুক করে বিয়ে দিয়ে দেবে। আবার বলবে বাড়ির অমতে বিয়ে সারলি কি না তা নিশ্চিন্তে থাক, পরবর্তীকালে বনিবনা না হলে আমার নাম্বারটা রেখে দিবি। এই বলে উনি ওনার দক্ষিণা হস্ত প্রসারিত করে ভিজিটিং কার্ডখানি দিয়ে বলবেন, আমি ডিভোর্স কেসও করি, ফ্যামিলি বন্ধু বান্ধব কেউ কষ্টে থাকলে আমার কথা তাদের বল, আর দরকার পড়লে তোমরাও এসো, বিয়েটা যেমন স্মুথলি দিলাম ডাইভোর্সটাও। ততক্ষণে নবদম্পতির দম ফেলে সেখান থেকে পালিয়ে বাঁচে। গত বছর ঘোষেদের ছেলের সঙ্গে টুপ করে বিয়ে দিয়ে দিল মুখুজ্জে বাড়ির মেয়ের। নবীন ঘোষ আবার কুলীন ঘোষ নয়, গোয়ালা ঘোষ। তারপর মেয়ে ইংরেজিতে MA আর ছেলে হলো কিনা মাধ্যমিক ফেল। রোজগারপাতি বলতে বাপের জমানো টাকা আর একটা ভাঙা ইলেকট্রিকের দোকান। সেসব দেখে শুনে পরাণ মুখুজ্জের প্রায় যায় অবস্থা। তখন এই সুভাষিস ডাক্তারের শরণাপন্ন মেয়ের বাপ পরাণ মুখুজ্জে। প্রেশার বেড়ে প্রায় স্ট্রোক হওয়ার দশা। সামলে দিল কে? এই সুভাষিস ডাক্তার। তা ঘোট পাকাবে তুমি, আর তার রাশ যখন টানবে সুভাষিস, তখন তুমি ন্যূনতম রেসপেক্টটুকু দেখাবে না? সুভাষিস ডাক্তার আবার কি কথা? ডাক্তারবাবু বললে কি জিহা খসে যাবে টিকটিকির ল্যাজ খসার মতন? রাগে সুভাষিসের মুখ দিয়ে কোনো বাক্য সরল না, যদিও মাছটির দেহে আঙুল তখনও ছোঁয়ানো। দিনু বলি এবার রাগ ভুলে একটু ফ্লেক্সিবল হও ডাক্তার। কিছুটা বিস্মিত আবার তার সঙ্গে আতঙ্কিতও হলো সুভাষিস। অন্তর্যামী দিনু নয়, কারণ তেমন দিব্য শক্তির আভাস কোনো কালে পাওয়া যায়নি ওর কাছ থেকে। তবে ওর বক্তব্য অহেতুক হয় না কখনো। উকিলি কমেন্ট সবসময় পেঁচালোই হয়। সুভাষিস সামনের ব্যক্তিটির কথায় প্রতিক্রিয়া দিয়ে নিজের গুরুত্ব খাটো করতে চাইছিলেন না। মাছটাকে টিপে টিপে দেখে মাছওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কতই দিচ্ছিস বাবা? বাংলাদেশের মাছ ডাক্তারবাবু, প্রায় 1.5 কিলোর উপর ওজন হবে। 2000 পরে, আপনি 1700 দেবেন। এলাকায় সুভাষিসের ভালো নাম ডাক, ডাক্তার হিসেবে সুখ্যাতিই আছে। বাড়িতে নিজস্ব চেম্বার, কলকাতার 2টো নার্সিংহোমের সঙ্গে যুক্ত, তাই বাজারে প্রায় সবাই চেনে। খানিকটা বনফুলের হাটে বাজারের মতন আর কি। দিনুর সামনে আর অতিরিক্ত দরাদরি করে নিজের প্রেস্টিজে চোট খেতে দিতে চাইছিলেন না সুভাষিস, তাই মাছ কাটার হুকুম দিলেন তিনি। পাশ থেকে দিনু একটা বাটা মাছ হাতে নিয়ে বললে, তাই ইলিশ কি ভোজের আয়োজনের জন্য? গায়ে পড়ে কথা বলার প্রচেষ্টা। ভুরু কুঁচকে সুভাষিস বললেন,
বাটা মাছে রক্ত হয়, কালো জিরে দিয়ে পাতলা ঝোল করতে বলো গিন্নিকে। তোমার এই প্যাংলা শরীরে জোর পাবে। তা গিন্নি আছে, না ডিভোর্স কেস না পেয়ে নিজের বাড়িতেই কেস চালিয়েছ? কথাটা বলতে পেরে শুভাশিস বেশ প্রসন্ন হলেন। মাছওয়ালাকে বললেন, পিসগুলো মোটা মোটা রাখিস রে। দিনু কিন্তু এ কথা গায়ে মাখল না। কেউ কাউকে অপছন্দ করলে সেই অপছন্দের অস্বচ্ছন্দ তরঙ্গ চারিপাশে ছড়িয়ে পড়ে আশেপাশের মানুষ সমেত উদ্দিষ্ট ব্যক্তিটিকে তীব্রভাবে সূচিত করে। তাই শুভাশিসের বিরক্তিটাকে উস্কে দিয়ে তাকে রাগে রূপান্তরিত করাই যে দিনুর উদ্দেশ্য, তা শুভাশিস টের পাচ্ছিলেন না। যদিও দিনু প্রস্তুত হয়েই এসেছে। এবার সে বাটা মাছ নামিয়ে রেখে বোয়ালের গা টিপে বললেন, খাসা দিয়ে দে ভাই, 800 মতন। বোয়াল খাও না ডাক্তার? শুভাশিস একটি ভুরু তুলে বললেন, বোয়াল কি কি খায় তা জানা আছে? আগে শুনেছি মুরগি নিজের বিষটা নিজে খায়, তা বলে কি মানুষে মুরগি খাওয়া ছাড়ছে? এর মধ্যে শুভাশিসের রূপলি সুন্দরী প্যাকেট বন্দিনী। শুভাশিস প্যাকেট হাতে নিজের স্কুটির দিকে এগোবেন কি, তখন দিনু তার ছোঁচালো সরু আঙুল দিয়ে খোঁচালো শুভাশিসের পিঠ। দাঁত বের করে বলল, শুভেন্দুকে এবার মাপ করে দাও, বয়স বেড়েছে, এখনও বিয়ে দাওনি। তা সে যদি একটা ডিসিশন নেয় তাতে সম্মতি দিলে দোষের তো কিছু হবে না। দিনুর এই আস্পর্ধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শুভাশিসের কাছে। লোকটা লোভী মূল্যবোধহীন তো বটেই, আর তা যেন ছলকে পড়ে ওর চেহারায়। রোগা প্যাকাটির মতন লম্বা দেহ, শিরা বের করা কবজি আর হাতের পাতা, চোয়াল ভাঙা, চোখগুলো মরা ছাগলের মতন, গায়ের রং মাজা, দাঁতগুলো অস্বাভাবিক রকমের বড়। শুভাশিসের ইচ্ছে করছিল এক চড়ে ওর দাঁত কপাটে উপড়ে ফেলে। ব্যাটার এত সাহস হয় কি করে যে কিনা শুভাশিসের পারিবারিক বিষয়ে কথা বলে, তাও নিজের ভাইকে নিয়ে। শুভাশিস প্রায় 55 পার করেছে, মাঝারি হাইট, গায়ের রং বেশ ফর্সা। ইদানিং শরীরে মেদ জমছে। রাগলে যে দিশেহারা হয়ে পড়েন তা অবশ্য বয়সের ধর্মে নয়, জন্মের পর থেকেই প্রায় ঈশ্বর প্রদত্ত একটি অপগুণ। বাজারের ভিতরে এই ইতরটার সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে চাইছিলেন না। তাই পুনরায় নিজের গুরুত্ব বজায় রেখে দিনুর কথার উত্তর না দিয়ে যখন এগোবেন, তখন দিনু ওর লম্বা শরীরটাকে বেঁকিয়ে শুভাশিসের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, শুভেন্দু আর কমলিকা কাল রাত্রি থেকে আমার ওখানেই আছে, ওদের বিয়েটা আমিই দিলুম। রক্তচক্ষে শুভাশিস ওর দিকে ফিরে তাকালে দিনু ওর বৃহদাকার দন্তসমূহের পূর্ণ বিকাশ ঘটিয়ে বলে, ওই গিয়ে অখিল, ওই উইটনেস দিল আর কি। এ কথা শুনে শুভাশিস জ্বলে উঠল পেট্রোলে আগুন পড়ার মতো। মাথার উপর বনবন করে ঘুরছে রাগ দানবের প্রেরিত পেয়াদা। শুভাশিস যদি আর এক মুহূর্তে এইখানে দাঁড়ায়, তবে এই মাছওয়ালার বটি তুলে দুটুকরো করে ফেলবে ওই বজ্জাতকে। হনহনিয়ে পার্ক করা স্কুটির কাছে এসে চাবি ঘোরালেন শুভাশিস। দিনু শকুন প্রায় চড়ুইয়ের মতো ফুরুত করে গায়েব। এখন মনের সচেতনে দাপাচ্ছে অখিল আর ওর ব্রুটাস চরিত্র। এত বড় বেইমানি! মাঝ মাথাতে ঈগলের মতো শানিত চোখে উড়ে বেড়াচ্ছে কমলিকা, আর ওর মনের অলিন্দের কপাটের পিছনে ছুরি হাতে দাঁড়িয়ে শুভেন্দু, ব্রুটাসের মাস্তুতো ভাই। এই মুহূর্তে শুভাশিস নিজেকে ব্রুসলি অবতারেই দেখতে চায়। কুংফু ক্যারাটের শটে সব কটাকে কাহিল করতে পারলে বজায় রাখা যেত খানদানি লোকের ঐতিহ্য। অখিল শেষে কিনা বন্ধু হয়ে এমন ষড়যন্ত্র! শুভাশিসের 14 পুরুষের কেউ করেছে এমন কাজ, শেষে শুভাশিস ঠকলো, আর ঠকালো কিনা বাল্যবন্ধু। উত্তেজনা তীব্রতা নিয়ে বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে শুভাশিস ভয়ঙ্কর একটা আওয়াজে ডাক দিল নিমাইকে। সে শুভাশিসের অ্যাসিস্ট্যান্ট। নাম লেখার কাজ, কে কোথায় কি টেস্ট করবে তার কাছ থেকে কে আগে কে পরে ডাক্তারের চেম্বারে ঢুকবে সে পর্যন্ত নির্ধারিত করে নিমাই। ক্ষমতা তার অনেকটাই, তার খেসরতও কিছু কম দিতে হয় না। যেমন মেজাজের প্রথম তোপটা এখন গিয়ে পড়ল তারই উপর। ওরে ওই শুয়োর, বলি তোরা থাকিস কোথায়? আর হাড়ে বজ্জাত রতনটা কোথায় মুখ কালো করতে গেল? এই এত বাজারকে আমি একা বইব? পুরনো আমলের দোতলা বাড়ি, চওড়া দালান, দোতলায় টানা বারান্দা,
বাড়ি ঢুকতেই পড়ে গাড়ি বারান্দা, সেখানে শুভাশিসের হুড খোলা জিপ দাঁড়িয়ে। শুভাশিস আবার র্যাম্বো গোছের, বয়স বাড়লেও একটা বেপরোয়া কাউবয় টাইপ মনোভাব ও আচরণ তার রয়েই গেছে। দালানের কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে লতিকা বললেন, বলি বাজারটা তো রতনকে দিয়েই করাতে পারো। এই ভাদ্র মাসের রোদে তেতেপুরে বাজার করতে যাওয়াই কেন, আর মেজাজ করাই কেন বাপু? শুভাশিসের ফর্সা মুখ ক্রমবর্ধমান উত্তেজনায় ক্রমশ লাল হয়ে উঠছে। লতিকা দূর থেকে তা লক্ষ্য করলেন। পতিদেবের প্রতি আচরণ বিচরণের কারণ ও ফলাফল এই 25 বছরের সংসারে সে ভালোই রপ্ত করে নিয়েছে। চোখের ইশারায় রান্নার মেয়ে কাজলকে বলল বাজার নিতে। রতনকে তিনি লন্ড্রিতে পাঠিয়েছেন। যার উদ্দেশ্যে এখন এমন গালবর্ষণ পর্ব চলছে সে বেচারা তো ময়দানেই নেই। শুভাশিস ঘরে ঢুকলে লতিকায় এসে তাপ কমিয়ে ওর কাছে এসে বললেন, একটু মিষ্টির জল করে দিই কেমন? পুরনো আমলের পালঙ্ক শুভাশিস সাবেকিয়ানাই ঐতিহ্য খুঁজে পান। বলেন, পূর্বপুরুষ কী ছিল তা বজায় রাখতে হলে এসব পুরনো ফার্নিচার মেনটেন করে রাখতে হবে। সেকেলে সেগুন কাঠের তৈরি। এখনকার মানুষের মতন এখনকার ফার্নিচারও তো ঘুণ ধরা প্লাইউডের জিনিস, গুঁড়ি পোকায় ছেয়ে যায় দুদিনে। যারা নতুন নতুন বড়লোক হয় তারা টাকার গরম দেখাতে মডার্ন ফার্নিচারের বহরে নিজেদের অ্যাডস্ট্রেকেট প্রমাণ করতে চায়। আর যাদের বাপ ঠাকুরদা অভিজাত কুলের তাদের কিছু প্রমাণ করার দরকার পড়ে না। তাই লতিকার বেডরুম পুরনো দিনের ভারী ভারী আসবাবে ঠাসা। হাতির মাথায় ডিজাইনের পালঙ্ক, আলমারির মাথায় বিরাজমান পঞ্চমুখী সর্পের 5টি ফনা। ময়ূর তার পুচ্ছ বিকশিত করে ড্রেসিং টেবিলের আয়না ধরে রয়েছে। এসব দেখে একসময় লতিকার ছোট ভাই ভয়ে ভয়ে বলেছিল, দিদি তোর ঘরে তো দেখছি একে অপরের শত্রুকে পুষেছে। ময়ূর কি ভাবছিস এমনি পেখম তুলে আছে, ওই 5-5টা সাপকে একসঙ্গে গেলার অপেক্ষায় আছে। আমার কেমন বন বন লাগছে রে তোর ঘরটা। সে সময় লতিকা মুখ টিপে খালি হেসেছিল। এখন বোঝে বুনো হাতিটা শুধু পালঙ্কে নয়, শুভাশিসের মাথাতেও আছে। সেই উঁচু পালঙ্কেই শুভাশিস মাথা নামিয়ে বসে, পা দুটি ঝুলছে। কিছু যে একটা বিরাট রকম হয়েছে তা আন্দাজ করতে পারছিল লতিকা। গ্লাসে মিষ্টির জল নাড়তে নাড়তে ভাবছিল সেই কথাই। গ্লাস শুভাশিসের দিকে এগিয়ে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে গো? শুভ কোথায়? ছোট ভাই শুভেন্দুকে শুভ বলে ডাকে শুভাশিস। বয়সের ফারাক 5 বছরের মাত্র, কিন্তু দাদা যতটাই মেধাবী ভাই ততটাই স্থূলবুদ্ধি সম্পন্ন। একটা ক্লাসে 2বার করে থেকে শেষে একটা প্রাইমারি স্কুলে পিটির টিচার হয়েছে। চেহারা বেশ গাঁটটা গোঁটটা, কোনোদিন হাঁচি কাশি পর্যন্ত হয়নি। তাতে স্পোর্টসে খানিকটা ন্যাক দেখে ওই লাইনেই তাকে ঢুকিয়ে দেয় শুভাশিস। এখন তাই খেটে খাচ্ছে, নইলে বেকার বসে থাকতে হতো। সে কারণে দাদাকে সমীহ করেই চলে সে। কিন্তু দাদার মেজাজের জেরে সমীহ কোথাও যেন ভয়ে গিয়ে ঠেকেছে। লতিকার সঙ্গে যদিও দেওরের পটে ভালো, লতিকার ঢোক গিলে বলল, শুভ তো বলে গেল স্কুলের বাচ্চাদের নিয়ে শান্তিনিকেতনে যাচ্ছে, 2 দিন পর ফিরবে। হাতের গ্লাস আছড়ে ফেলে এবার ফেটে পড়লেন শুভাশিস। শান্তিনিকেতন নয়, ওই শুয়োরের বাচ্চাটা অশান্তিনিকেতন তৈরির ফিকির করছে। শুয়োরকে সামনে পেলে চাপকে সিধে করে দিতাম। পেটে পেটে তোর এত! যখন বললুম, শুভ এবার একটা বিয়ে কর, লোকে কি বলবে? বলবে দাদা বিয়ে দিচ্ছে না। আর এদিকে দিন দিন ভাইটার বয়স বাড়ছে। শুনে বাবু বললেন, দাদা বিয়ের কথা বললে আমি সন্ন্যাসী হব। আমি জিজ্ঞেস করি, হ্যাঁ রে শুভ, তোর কোনো মেডিকেল প্রবলেম নেই তো? মাথা চুলকে ব্যাটা বলে, মায়েরই বলছি দাদা, ওসব কিছু নয়। আমি হাওয়ায় ভাসতে চাই, এই সংসার আমার কাছে মাটি। আমি মাটির নই, আমি আকাশের। তা আমি কি করে বুঝবো যে তিনি পেটে পেটে গ্যাস নিয়ে এসব কথা বকছিলেন? এখন সে কি কাণ্ডটা করেছে শুনবে? শুকনো মুখে লতিকা জিজ্ঞেস করল, কি গো? শুয়োরের বাচ্চা বিয়ে করেছে। কথার মাঝে রতন দরজায় উঁকি দিয়ে বলল, বাবু অখিল স্যার এসেছেন। এবার ঝপাং করে পালঙ্ক থেকে নেমে শুভাশিস বললেন, ও নাও ব্রুটাস ইজ হেয়ার। শুভাশিসের শার্ট টেনে লতিকা বলে, কি হচ্ছে কি? অখিলদা আবার কি করলেন?
আর নিজের ভাইকে যে সমানে শুয়োরের বাচ্চা করছো, এতে তোমার বাবাকে কি বলছো একবার ভেবে দেখেছো? দাঁত কিরমির করে শুভাশিস বলল, শুয়োর নয়, এসব কটা ব্রুটাসের বাচ্চা। এই অখিল কম, উনি বিয়ের উইটনেস হয়েছেন। হুঙ্কার ছুটতে ছুটতে শুভাশিস একতলায় নেমে আসেন। একতলার 96টাখানে বসেছিলেন অখিল স্যার। এ এলাকার সরকারি স্কুলের অঙ্কের মাস্টারমশাই উনি। দোহারা ছিমছাম গরম, মাথায় একটা গোল টাক আছে, চোখে চশমা, চেহারায় ভদ্রলোকের ছাপ স্পষ্ট। এরা দুজনেই ছোটবেলার বন্ধু, একসঙ্গে খেলাধুলা পড়াশোনা। সে বন্ধুত্ব আজও অটুট। অনুষ্ঠান হোক কি পূজা পার্বণ, দুই পরিবার একসঙ্গে হয়। শুভাশিস কোনো মানসিক চাপে থাকলে সাহারা হয় অখিল, আবার অখিলের দুঃসময়ে সাহারা একমাত্র শুভাশিস। দুইজন অভিন্ন আত্মা, কেউ কারো কাছে আজ পর্যন্ত কিছুই লুকায়নি। সে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট হোক কি বউয়ের সঙ্গে কথা কাটাকাটির বৃত্তান্ত। লতিকা আর বিদ্যাও একই সূত্রে দুজনের বন্ধু। বিদ্যা বলে, শুভাশিসদা, আপনার সঙ্গে আমার বরের বিয়ে হলেই আপনারা সুখী থাকতেন। শুনে শুভাশিস উত্তর দেন, তা বেশ তো, সমাজ তো বদলাচ্ছে। বলো তো তোমার বরটিকে বিয়ে করে নি, তখন যে তুমি হবে আমার সতীন। দেখো একসঙ্গে ঘর করতে পারবে তো? লতিকা প্রতিবাদ করে, তা সমাজ যখন উন্নতি করেইছে, তবে সতীনের ঘর করতে যাবে কেন বিদ্যা? আমরা দুই সখীতে না হয় ঘর বাঁধব। শুভাশিস চোখ বিস্ফারিত করে বলে, ওহে অখিল, সম্মুখে সমূহ বিপদ যে ভায়া, এরা বলে কি? সেই নিয়ে চলে হাসাহাসি, একে অপরের পিছনে লাগালাগি। কিন্তু আজ যে পরিস্থিতি গালাগালির। হাত মুঠি করে প্রায় চিৎকার করেই শুভাশিস বলল, বল তুই উইটনেস হোসনি? অখিল হাত তুলে শুভাশিসকে বোঝাবার ভঙ্গিতে বলে, তুই আগে পুরো কথাটা শোন। আঙুল নাড়ায় শুভাশিস, ইয়েস অর নো? হ্যাঁ, আমি উইটনেস। ওরে বেইমান, তবে এসব সত্যি? তুই দিনু পুরুতের সঙ্গে মিলে আমায় ব্যাক স্টাপ করলি, আমায় বুঝতে পর্যন্ত দিলি না। ব্লাডি ব্রুটাস। কাম ডাউন শুভাশিস। শুভেন্দু খুব ভয় পেয়ে গিয়েছিল। ও আমায় বলে, দাদাকে বললে এ বিয়ে কিছুতেই হতে দেবে না অখিলদা, তুমি প্লিজ ওকে কিছু বলো না। আর তুইও বলদের মতো ওর কথা শুনে টুক করে মেনে নিলি। তোর নিজের বুদ্ধি দিনুর গোয়ালের খুঁটিতে বেঁধে রেখে এসেছিলি। আহা, তুই শান্ত মাথায় শুনবি। এই কারণে ওদের আমি আমার বাড়িতে না এনে ওই দিনুর বাড়িতে রাখতে বাধ্য হয়েছি। নইলে তুই কি করতিস আমি কি আর জানি না? ওসব প্রলাপ না বকে বল না, বেটা মনে মনে তুই আমার উপর জেলাস, আর তার প্রতিশোধ নিলি শুভর সঙ্গে একটা ডিভোর্সি মেয়ের বিয়ে দিয়ে। কি বাজে বকছিস? আমি কেন জেলাস হব? আমি কি খেতে পাই না? নাকি তোমার ভাইয়ের মতন একটা জল্লাদ দাদা আমার কপালে ঝুলছে যে আমি তাকে দেখে জেলাস হব? কি বললি? আমি জল্লাদ? নয়তো কি? পেশেন্টগুলোর পকেট কেটে 1000টা টেস্ট করাবার সময় একবার ভাবিস? এলাকার শুধু নয়, তুই কলকাতার ল্যাবগুলো থেকে পর্যন্ত কমিশন খাস। তোকে করব হিংসা আমি? অখিল ব্যঙ্গ করে হাসে। বন্ধুকে সে হিংসা করে না, তবু এই অপবাদে অখিলও আক্রমণাত্মক। আর এই অপবাদে চিরবির করে ওঠে শুভাশিস। বলে, তুই জেলাস কারণ আমি ডাক্তার হলুম আর তুই পারলি না। স্বপ্ন তোরও ছিল ডাক্তার হওয়ার, কিন্তু পারলি না। আমি এলুম একটা নোবেল প্রফেশনে আর তুই একটা মামুলি অঙ্কের মাস্টার, সেই থেকে তোর হিংসা। আমি কমিশন খাই? তবে তুমি কি করো মরা? স্কুলের টিচার হয়ে প্রাইভেটে টিউশনি করাও না? ওটা লিগাল? একটা কেস খেলে তোমার সরকারি চাকরি যাবে, তা জানো? ব্যাটা একাডেমিক মাফিয়া। আরে যা যা, বড় এসেছে আমার চাকরি খেতে। আমি একাডেমিক মাফিয়া তো তুই কি রে? ব্যাটা মেডিকেল গ্যাংস্টার। রাবিশ। শোন শোন, ওই রাবিশ নবিশ ছাড়। যদি নিজেকে সত্যি ঐতিহ্যবান মনে করিস তো ভাই আর ভাইয়ের বউকে লোকের বাড়িতে ফেলে না রেখে নিজের ঘরে নিয়ে আয়। এ বাড়ি শুভেন্দুর বাবারও, তোর একার তো নয়। ভাগ শালা, তুই দিতে এসেছিস মরালিটির জ্ঞান। যে নিজের বন্ধুর নয় সে বলে এত বড় বড় কথা। অখিল ততক্ষণে সোফা ছেড়ে উঠে বৈঠকখানার দরজার কাছে এসে পৌঁছেছে। গজগজ করে বলে উঠল, বন্ধু? এমন বন্ধুত্বের গলায় দড়ি।
যাবো তো বটেই, কে আর গল্প করতে এসেছে তোর মতন জানোয়ারের সঙ্গে। শেষের কথা কটা যেন সারা শরীরে বিছুটি পাতা ঘষে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল শুভাশিস ভুলেও আর অখিলেশের মুখ দেখবে না। মেজাজের পাড়া ওঠানামা করতে করতে মাস দুয়েকের মাথায় স্থিতিশীল। কমলিকা শুভেন্দু এখন এ বাড়িতেই। দুজনেই প্রাইমারি স্কুলের টিচার, একই স্কুল, দুজনে একসঙ্গে বেরোয়। কমলিকা মেয়েটা যতটা খারাপ শুভাশিস ভেবেছিল ততটা নয়। একটু চটাং চটাং কথা বলতে অবশ্য, যার জন্য শুভাশিসের এমন রাগ। কিন্তু মেয়েটা কাজের, রান্নার হাত ভালো। প্রতি রবিবার নিজের হাতে রাঁধে। কখনো কাতলা মাছের কালিয়া, তো কখনো মাটন কষা, কখনো ধনেপাতা টমেটো দিয়ে মাখো মাখো ট্যাংরা মাছ। শুভাশিস বেশ তুষ্ট। স্কুলে সকাল সকাল বেরোয়, তখন 1-2 কাপ চা নিজেরা শুভর জন্য যেমন করে তেমন শুভাশিসের জন্যও করে। সে সময় শুভাশিস বেরোয় মর্নিং ওয়াকে। দিন ভালোই কাটে। এ বিয়েতে কেন যে আপত্তি করেছিল শুভাশিস, তাই এক এক সময় ভাবে। মেয়ে ডিভোর্সে শুনে প্রথমেই পিঠটি চটকে গিয়েছিল, তাই এসব কেসে বড়রা যা বোঝে তাই বুঝেছিল শুভাশিস। কোনো উদ্দেশ্যে বলদ ভাইকে ফাঁসানো হচ্ছে, তাই ডেকে পাঠিয়েছিল কমলিকাকে। চেম্বারে বেশ ভিড়, তাও সময় বের করে কিছুটা সময় দিয়েছিল মেয়েটাকে। এখন মনে হয় বেশ উগ্রই ছিল শুভাশিসের বক্তব্য। প্রথমেই বলেছিল, শুভ অনেক ইম্যাচিওর, তুমি তো এক্সপেরিয়েন্সড, কেন জড়াচ্ছ আমার ভাইকে? যদি টাকার ডিমান্ড থাকে তো বলো, আমি ফুলফিল করব, কিন্তু ওকে ছেড়ে দাও। ভাই বিয়ে করব না এমন পণ করে কবে যে এই মেয়েটির সঙ্গে প্রেম করে বসেছে তা শুভাশিসের একেবারে অজানা। কমলিকাকে দেখেও পছন্দ হয়নি। কাট কাট চেহারা, চেহারায় কোনো লাবণ্য নেই, রং কালো, এত রোগা যে গলার কণ্ঠা হাড় বেরিয়ে এসেছে। এর প্রেমে কেউ পড়ে কি করে? কিন্তু মেয়ের তেজ ছিল। শটান দাঁড়িয়ে পড়ে বলে কি না, আমি এক্সপেরিয়েন্সড কারণ ডিভোর্সি বলে, আর আপনার ভাই বলদ কারণ 50 ছুঁতে চলেছে তবু বিয়ে করেনি বলে। আমায় কিছু টাকা দিয়ে এই এত বড় সম্পত্তি একা হাতাতে চান? এই বাড়ির একা মালিক হতে চান? ভাই বিয়ে করলে ছেলে মেয়ে হবে, তখন ভাগ দিতে হবে, সেই আতঙ্কে বুড়ো ভাইকে আইবুড়ো রেখে দিয়েছেন। এত বড় সাহস আর অপবাদের তীব্রতা সহ্য করার পাত্র শুভাশিস নয়, তাই চেঁচিয়ে বলেছিল, গেট আউট। আর কি মত দিতে পারে এই বিয়েতে? এসব জানতো অখিল, আর সেই সুযোগটা নিয়েই ব্যাকস্ট্যাবিং করলো। অখিলের কথা মনে পড়লেই আজকাল শরীরটা রাগে থরথর করে কাঁপে। বুঝতে পারে প্রেশার বাড়ছে। চেম্বারে বসে রোগী দেখার ভিতর এসব কথা যদিও মাথায় আসে না, আসে দিনের অন্য সময়, বিশেষ করে শোবার আগে। রোগী দেখার সময় যতটা পারে শুভাশিস মুড হালকা রাখারই চেষ্টা করে। প্রেসক্রিপশন লিখতে লিখতে শুভাশিস বললেন, 4টে রক্তের টেস্ট আর বুকের ছবি তুলতে লিখে দিলুম। সামনে বসা রুগী বলে বসলো, আগে রক্ত পরীক্ষা কি করতেই হবে স্যার? তলচোখে রুগীটিকে দেখে নিয়ে শুভাশিস লেখায় মনোযোগ দিয়ে বললেন, না চাও করাবে না, ভুগে মরো, আমার কি। সে নয় স্যার, আপনি যে আবার বটুক ল্যাব ছাড়া রিপোর্ট দেখেন না। এদিকে আমাদের মিত্র ল্যাব 10% ছাড় দিচ্ছে। ব্যাস, এই কথাটাতে মাথাটা ঘুরে গেল। এ যে অখিলের গুপ্তচর। রোগী সে যে অখিলের শেখানো বুলি বলতে এসেছে। ব্রুটাস, তুই একবার সিজারকে মেরেছিস তা বলে ওই ঘটনা দ্বিতীয়বার ঘটবে না। পেনটা তখনই ছুঁড়ে ফেলে দিয়ে শুভাশিস একটা ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বললেন, কি বলতে চাও? আমি কমিশন খাই? তা বেশ করি খাই, তাতে তোমার বাবার কি? বলি, যখন পলিটিক্যাল লিডারগুলো কমিশন খাচ্ছে তখন বলতে পারো কি সে কমিশন খায় না ওরা? সব ছোট বড় কোম্পানি ইট চুন বালি নিয়ে কেলাকেলি, সেবেলা চুপ। আর ডাক্তার তোদের রোগ সারাবে, তোদের ভালো করবে, তাদের কথা শোনাও, ইডিয়েট। শুভাশিসের চিৎকারে বাইরের রুগীরা পর্দা সরিয়ে ভিতরে উঁকি দিচ্ছে। নিমাই তাদের সরিয়ে ভিতরে ঢুকে বলল, কোনো অসুবিধা স্যার? সামনের রুগী তখন ভয়ে শুকনো পাতার মতন কাঁপছে। সে কি করে জানবে এ প্রতিক্রিয়া তার সাধারণ প্রশ্নের নয়, ডাক্তারের অসাধারণ মস্তিষ্কের অবসাদ থেকে আসা আক্রমণের ফল? শুভাশিসও পরে বুঝলেন, দিন দিন কেমন খিটখিটে বুড়ো হয়ে যাচ্ছেন তিনি। চেম্বার সেরে যখন দোতলায় উঠছেন তখন প্রায় রাত 10টা।
বিশাল চওড়া সিঁড়ি বেহেশিবির মতন ছড়িয়ে, পুরোনো আমলের সিমেন্টিং, এখনো কাঁচের মতন ঝকঝক। মুখ স্পষ্ট দেখা যায় না ঠিকই, কিন্তু অবয়ব সুস্পষ্ট। মাথা নিচু করে উঠছিলেন, তখন ছায়া পড়ল সভ্যের। এই সময় বাড়ি থেকে বেরোনো পছন্দ নয় শুভাশিসের, কিন্তু ছেলের পোশাক দেখে মনে হচ্ছে সে বাইরে বেরোচ্ছে এবং বাবার মুখোমুখি হবে বলে একেবারে প্রত্যাশা করেনি, তাই বেশ অপ্রস্তুত। শুভাশিস বললেন, কোথায় যাচ্ছিস? নার্ভাস হয়ে হাসল সভ্য। বলল, এই সামনেটা একটু হেঁটে আসছি। আজ বিকেলে সিঙাড়া আর দুধ চা খেয়ে অ্যাসিড হয়ে গেছে। ছেলেকে বেশি প্রশ্নোত্তর করা ধাতে সয় না শুভাশিসের, তাই আর কথা না বাড়িয়ে দোতলায় উঠে এলেন। ঢুকতেই শুভেন্দুর ঘর। আগে একা থাকতো, এখন কদিন হলো দোকা। কমলিকার বাড়ি নিয়ে খোঁটা দিয়ে কথা বলায় শুভাশিস ভেবেছিলেন দোতলা ভাইয়ের নামে লিখে নিজে পরিবার নিয়ে একতলায় শিফট হয়ে যাবেন, কিন্তু কমলিকা এসব শুনে একেবারে পায়ে এসে পড়ল। বলল, দাদা, আমি বরাবর শর্ট টেম্পার্ড। আপনি আমায় টাকার কথা বলায় আমার মাথাও কেমন গরম হলো যে বলে ফেললুম অমন একটা উদ্ভট কথা। আপনি একতলায় গেলে আমরা আর এ বাড়িতেই থাকতে পারবো না। শেষে স্কুলের ছাদে তাঁবুটা নিয়ে থাকতে হবে। আর যদি একসঙ্গে থাকি দাদা, তা হবে আমার পরম সৌভাগ্য। শুভেন্দু আমায় বলেছে ও আপনাকে কতটা রেসপেক্ট করে। শুভেন্দু পা জড়িয়ে বলল, দাদা, তুই এরকম করলে আমি কিন্তু সন্ন্যাসী হব। ভাইয়ের পিঠে চাপড় মেরে শুভাশিস বলেছেন, ধুর তোর সন্ন্যাসী, ব্যাটা হলো গিয়ে ধূর্ত শ্রীগাল, আর আমি ভেবে মরি কিনা বলদ বুঝি। ধূর্ত শব্দটা মনে পড়তে শুভাশিস নতুন করে যেন হোঁচট খেল। বারবার মনে পড়ে যায় অখিলের বেইমানি। শুভাশিসকে অতিরিক্ত গা ছাড়া দিয়েছিল, তাই মিলল এমন ধোঁকা। ঘরে ঢুকে সজাগ হলেন। একটু আগে সভ্যর বাড়ি থেকে বেরোনোর কথাটা ভেবে বললেন, সভ্য কি রোজ রাত 10টায় বেরোয়? হাতের মোবাইল বিছানায় রেখে লতিকা বলল, কই না তো। তুমি কি আর খেয়াল রাখো? রাখলে কি আর, যাকগে, ছেলে কি করছে না করছে সেদিকে সজাগ থেকো, বুঝলে? লতিকা হ্যাঁ না কিছু না বলে মোবাইলের আগ নিয়ন্ত্রণের ভিডিও কন্টিনিউ করতে লাগলেন। শুভাশিস কেন জানি স্বস্তি পেলেন না। গত পরশু এক হেঁপো রুগী এসেছিল, বলছিল কিছু রিপোর্ট করাতে দেবেন না ডাক্তারবাবু, বাইরে থেকে দেখে যা বোঝেন ওষুধ দিয়ে দিন। বয়স বেড়েছে, এই টেস্ট করাতে একা একা যাওয়া হয়ে গেছে এক রিস্ক। শুভাশিস কৌতূহলে জিজ্ঞেস করলেন, কিসের রিস্ক? বাড়ির লোক কেউ পাশে নেই ডাক্তারবাবু। ছেলেটা প্রেম করেছিল, তা আমি বিয়েতে মত দেইনি, কিন্তু ছেলে আমার অমতেই বিয়ে করে ঘরে বউ আনে। আমি কিছুকাল খিটমিট করি, এখন সব মেনে নিয়েছি, কিন্তু বেশ টের পাই ছেলে, ছেলের বউ, এমনকি আমার স্ত্রী পর্যন্ত ঠিক আমাকে যেন পছন্দ করে না, সব এড়িয়ে এড়িয়ে চলে। এমনটা কি হচ্ছে না শুভাশিসের সঙ্গেও? ভোর ভোর উঠে সেই পেশেন্টের কথাই ভাবছিল। কদিন ধরে ও খেয়াল করছে এরা যেন ওকে কিছু লুকোয়। সেদিন শুভাশিসের ঘরে কি হই হুল্লোড়। লতিকা, সভ্য, শুভেন্দু, কমলিকা সবাই ছিল, কিন্তু যেই শুভাশিস ঢুকলো অমনি সবাই চুপ। খেতে বসলে ওদের গল্প চলে রাত 11টা, সোয়া 11টা পর্যন্ত, কিন্তু যদি শুভাশিসে একটু বেশি সময় ধরে টেবিলে বসে অমনি সব চুপচাপ, যেন পুতিন ও সেনাদের নিয়ে মিটিংয়ে বসেছে। কোথাও যেন নিজেকে বিচ্ছিন্ন মনে হয় আজকাল। বিছানা ছাড়ার আগে আজ কি মনে হলো, একবার লতিকাকে ঠেলা দিয়ে বললেন, আজ আমার সঙ্গে মর্নিং ওয়াকে যাবে নাকি? পালঙ্ক দুলে উঠল। লতিকা ওর ভারী শরীর নিয়ে পাশ ফিরে শুলেন। মুখ দিয়ে অস্পষ্ট বলল, খারাপ লাগলো খুবই। এই লতিকা একটা সময় শুভাশিসকে কাছে পাওয়ার জন্য বাচ্চা মেয়েটার মতন জেদ করত, আর এখন দিন দিন ওজন বাড়াচ্ছে। খালি ফাস্ট ফুড খাওয়া, মোবাইলে কনফারেন্স কল করা আর ঘুম। কনফারেন্স কল কথাটাই মনে এলো বিদ্যার কথা। বিদ্যার সঙ্গে খুব ভাব লতিকার, তবে কি ওরা তলে তলে ভাব রেখেছে? শুভাশিস কড়াভাবে বলে দিয়েছিল ও পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা চলবে না, তবুও রাখছে নাকি গোপনে? হালকা টি শার্ট আর ট্রাউজারে আজ এলেন পিএল রোডের ধারের পার্কটায়। রোজ দিন নিজের বাড়ির সামনের মাঠটায় হাঁটেন, আজ ইচ্ছে হলো মেন রাস্তা ধরে সোজা গিয়ে বাসুদেব পার্কে আসতে। এখানে একটা লাফিং ক্লাবের গ্রুপ লোকের পরোয়া না করে দুহাত তুলে হাসে। ওদের সঙ্গে যোগ না দিক, ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হাসি আসে। শুভাশিসের হাসি দরকার।
শুভাশিস ভুলে গেছে ও শেষ কবে মন খুলে প্রাণ খুলে হেসেছে। একটা পাক ঘুরে পার্কে পাতা লম্বা বেঞ্চে বসেছে। কিছুটা দূরে পেট মোটা একজন মাঝবয়সী লোক দুহাত কোনি পর্যন্ত মুড়ে ডায়ে বায়ে মরছে। একটি রোগা ছিপছিপে মেয়ে ছাই রঙা ট্রাউজার আর টি শার্টে জগিং করছে। ওর লম্বা চুলের ঝুঁটিটা দুলছে তালে তালে, সোনালি রোদ চুলের গোল্ডেন ব্রাউন রঙে মিশে। পায়ের তলায় কচি সবুজ আকাশের স্বচ্ছ নীল মিশে বেশ সতেজতা আনছিল বুকের ভিতর। শুভাশিস বুক ভরে লম্বা শ্বাস নিল। মনে হচ্ছে লুকিয়ে থাকা ব্যথাগুলো ফুটে ফুটে উঠছে। কানে একটা খসখস শব্দ হতে শুভাশিস ওর ডান পাশে তাকালো। একটা দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে এক তরুণ ও তরুণী, দুজনেই ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। তা থাক, কিন্তু পিছন ফিরে থাকলে কি আর নিজের পুত্রকে চেনা যায় না? বেটা তবে এই করতে বেরোয়। বাপ যে এত দূর আসবে তাও উনি বোধহয় আন্দাজ করতে পারেননি। হাতে নাতে ধরতে শুভাশিস সন্তর্পণে এগিয়ে যেতে হকচকিয়ে গেল। তরুণীটি যে মৌমিতা, অখিলের মেয়ে মৌমিতা। আড়াল হয়ে শুভাশিস দাঁড়ালেন কিছুটা দূরের আর একটা দেবদারু গাছের তলে। কিছু শোনা যাচ্ছে না। শেষে ওরা একে অপরের কাছাকাছি এলে শুভাশিস ওই গাছের বিপরীতে গিয়ে দাঁড়ালেন ধীর পদক্ষেপে। প্রেমে বিভোর প্রেমিক যুগলের কিছুই খেয়াল নেই। তরুণী মিহি গলায় বলছে, যদি আমাদের রিলেশন বাড়ি থেকে মেনে না নেয়? বাবা যার আগে। তরুণ বলে, বইয়েই গেল, কোটপুরুর দিনও আছে না। আর তোর বাবা বুঝি মেনে নেবে? তুই এত টেনশন নিলে আমরা প্রেম করব কখন বলতো? দে না একটা কিস মৌ প্লিজ। যা, অসভ্য একটা, সবার সামনে যা তো একটা ছেলে। এবার ধূপধাপ পায়ের শব্দ, দুজনে যেন ছোঁয়াছুঁই খেলায় নেমেছে এমনভাবে দৌড়চ্ছে। শুভাশিস কিছুক্ষণ বোধশূন্য হয়ে প্রায় বলদের মতনই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যাপারটা বুঝে উঠতে একটু সময় লাগলো ঠিকই, কিন্তু পার্কের বেঞ্চে বসে আজ বহুদিন পর নিজেকে হালকা লাগলো। বুকে টনটনে ব্যথা নেই, মাথায় ঝাঁঝা রাগ গায়েব। একটা ফুরফুরে ফুর্তি গোটা শরীর বেয়ে মনের ভিতরে হল্লা শুরু করেছে। কেউ যেন চেঁচিয়ে বলছে, ওরে দিনু হ্যাংলা, দিলদরিয়া শুভাশিস, তোকেও সুদিন দেখাবে। অখিলের অপরাধ টের পাওয়ানোর পর এর চাইতে বড় সুযোগ কি আর হতে পারে? ব্যাটার এ বিয়েতে মত নেই। বেশ, তবে শুভাশিস নিজে দাঁড়িয়ে উইটনেস হবে, নিজের ছেলের আর বন্ধুর মেয়ের রেজিস্ট্রি ম্যারেজের উইটনেস হবে, যেমনটা হয়েছিল ব্যাটা অখিল। ভাবনাটাই আনন্দের লহরী তুলল শুভাশিসের শরীরময়। অন্তর্বাহিরে টালমাটাল দশা। হাসছে বেঞ্চে বসে একা একাই, হাত পা ছুড়ে শরীর দুলিয়ে হাসছে মহা আনন্দে। মন বলছে একেই যেন বলে শেষ হাসিটা হাসা। এবার আস্ত একখান ইলিশ নিয়ে গিয়ে অখিল স্যারকে বলবে, ব্রুটাস এই বেলা সিজা শোধ তুলল। তাই এবার লোকে যা বলে বলুক, দ্বন্দ্ববিন্দু তো একটা ছিল। অখিল বা শুভাশিসের আখেরে লাভ কতটুকু হবে তা কারোর জানা না থাকলেও এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত লাভবান হচ্ছে সভ্য আর মৌমিতাই। ওরা কি আর ভেবেছিল এই দুই বন্ধুর দ্বন্দ্ব শেষে গিয়ে কিনা শুরু করবে ওদের দাম্পত্য? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।